ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ কোশ্চেনটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 70 এবং সময় ছিল 60 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। সংলাপ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে সমযুক্ত লাভ। এখানে ম এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। দিগন্ত এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দিক যুক্ত অন্ত। এখানে ক এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। উচ্চারণ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে উত যুক্ত চারণ। পরীক্ষা এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পরিযুক্ত ইক্ষা। এখানে বানানগুলো আপনারা একটু দেখে বা বুঝে পড়বেন। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। সে বই পড়ে, এখানে বই এর নিচে দাগ। তো বই কোন কারকে কোন বিভক্তি? সে কি পড়ে? বই পড়ে। তাহলে বই হচ্ছে কর্মকারক এবং এর সাথে যেহেতু কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে কর্মকারকে শূন্য বিভক্তি। দিনে দয়া করো, এখানে এই দিনে কোন কারকে কোন বিভক্তি? দিনে দয়া করতে বলা হচ্ছে, অর্থাৎ এটা হচ্ছে সম্প্রদান কারক এবং যেহেতু বলা আছে দিন এ অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারকে সপ্তমী বিভক্তি। সে অঙ্কে ভালো, সে একটা বিষয়ে ভালো, বিষয় হচ্ছে একটা অধিকরণ কারক এবং এখানে অঙ্কে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে তাহলে এটা হচ্ছে অধিকরণ কারকে সপ্তমী বিভক্তি। ট্রেন স্টেশন ছাড়লো, এখানে ট্রেন কোন কারকে কোন বিভক্তি? এখানে যেহেতু ট্রেনটি স্টেশন ছাড়লো অর্থাৎ ত্যাগ করলো তাহলে এটা হচ্ছে অপাদান কারক এবং এখানে ট্রেন এখানে কোনো বিভক্তি যুক্ত নেই তাহলে এটা হচ্ছে অপাদান কারকে শূন্য বিভক্তি। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। একই সময়ে বর্তমান সমসাময়িক, যা বাক্যে প্রকাশ করা যায় না বা যা ভাষায় প্রকাশ করা যায় না, অনির্বচনীয়। মুক্তি পেতে ইচ্ছুক এর এক কথায় প্রকাশ হচ্ছে মুমুক্ষু, যার অন্য কোনো উপায় নেই সেটা হচ্ছে অনন্যোপায়। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে অর্থসহ বাক্য রচনা করুন। সাপে বর এর অর্থ হচ্ছে অনিষ্টে ইষ্ট লাভ, অর্থাৎ খারাপ করতে গিয়ে ভালো হওয়া। ইতর বিশেষ এর অর্থ হচ্ছে পার্থক্য করা। অকালবোধন মানে হচ্ছে অসময়ে আবির্ভাব। পায়াভারী মানে হচ্ছে অহংকার। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে শুদ্ধ করে লিখুন। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন, এখানে সস্ত্রীক বানান ভুল। এখানে সঠিক বানান হচ্ছে দন্তস্ব দন্তস্বয় তয়রফলা দীর্ঘ ইকার ক, সস্ত্রীক। তিনি সস্ত্রীক বেড়াতে গিয়েছেন। নিরপরাধী ব্যক্তিকে ক্ষমা করো, এখানে হবে নিরপরাধী শব্দটি ভুল, এখানে হবে নিরপরাধ। নিরপরাধ ব্যক্তিকে ক্ষমা করো। বানান ভুল দোষণীয়, এখানে এই দোষণীয় বানান ভুল এবং ভুল বানানো ভুল, তাহলে এখানে হবে বানান ভুল দূষণীয়। এখানে ভুল বানান হচ্ছে ভরস্যুল ভুল এবং দীর্ঘ মূর্ধন্যস্ব মূর্ধন্যয় দীর্ঘে অন্তস্থ দূষণীয়। বানান ভুল দূষণীয়। সকল সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন, এখানে যদি সকল কথাটি বলা হয় তাহলে বলতে হবে সকল সদস্য সভায় উপস্থিত ছিলেন। যদি সেটা না বলি তাহলে শুধু বলতে হবে সদস্যবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য গ্যাপস উইথ প্রিপোজিশন, অর্থাৎ শূন্যস্থানগুলো প্রিপোজিশন দিয়ে পূরণ করতে হবে। ইউ মাস্ট কনফার্ম ড্যাশ দ্য রেগুলেশনস, ইউ মাস্ট কনফার্ম টু দ্য রেগুলেশনস, অর্থাৎ তোমাকে এই নিয়মকানুনের সাথে মানিয়ে নিতে হবে। ইউ শুড লুক ড্যাশ ইউর প্যারেন্টস, ইউ শুড লুক আফটার ইউর প্যারেন্টস, অর্থাৎ তোমার পিতামাতার দেখাশোনা করা উচিত। প্রোহিবিট ড্যাশ অল ব্যাড হ্যাবিটস, প্রোহিবিট ফ্রম অল ব্যাড হ্যাবিটস, অর্থাৎ সকল খারাপ অভ্যাস থেকে বিরত থাকো। হি ডায়েড ড্যাশ ক্যান্সার, হি ডায়েড অফ ক্যান্সার, অর্থাৎ সে ক্যান্সারে মারা গিয়েছে। কোনো রোগে মারা গেলে সাধারণত ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয়। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং ফ্রেজেস, যে ফ্রেজগুলো দেওয়া থাকবে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। গেট আপ মানে হচ্ছে ঘুম থেকে ওঠা, আই গেট আপ ইন দ্য মর্নিং অ্যাট 6 AM। কাম অফ মানে হচ্ছে আসন্ন, মাই সিস্টার্স ম্যারেজ সেরিমনি কামস অফ টুমোরো। লিভ ইন মানে হচ্ছে বাস করা, হি লিভস ইন ঢাকা,
টেক আফটার মানে হচ্ছে দেখাশোনা করা, হি টেক্স আফটার হিজ ফাদার। 8 নম্বর কোয়েশ্চেনটি হচ্ছে কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস, অর্থাৎ যে সেন্টেন্সগুলো দেওয়া থাকবে সেগুলোর সঠিক ফর্ম করতে হবে। আই এম সিইং এ বার্ড, সি ভার্বটির সাথে সাধারণত কখনো আইএনজি যুক্ত হয় না, এখানে হবে আই সি এ বার্ড। দি হাউস ইজ মেড অফ ব্রিক্স, এখানে হবে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। এখানে এই ব্রিক বা ইট হচ্ছে বাড়ি বানানোর উপাদান অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, এজন্য এটা প্লুরাল হবে না, এটা হবে দ্য হাউস ইজ মেড অফ ব্রিক। হি উইল গো হোম ইয়েস্টারডে, এখানে যেহেতু ইয়েস্টারডে কথাটি আছে তাহলে এটা হবে পাস্ট টেন্স, অর্থাৎ হবে হি ওয়েন্ট হোম ইয়েস্টারডে। হি সেড দ্যাট হি উইল গো টু স্কুল টুমরো, এখানে যেহেতু সেইড অর্থাৎ পাস্ট ফর্মে আছে তাহলে এখানে উইল হবে না, এখানে হবে উড। হি সেড দ্যাট হি উড গো টু স্কুল টুমরো। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ বাচ্য পরিবর্তন করতে হবে। হি ইজ রাইটিং এ লেটার, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ করতে হবে। তাহলে প্যাসিভ করার সময় এর অবজেক্টটা হবে সাবজেক্ট, অর্থাৎ এ লেটার ইজ এর অক্সিলারি ভার্ব হচ্ছে ইজ বিইং, এবং রাইটিং এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রিটেন বাই, হি এর ফর্ম হচ্ছে হিম। তাহলে হবে এ লেটার ইজ বিইং রিটেন বাই হিম। ডু দ্য ওয়ার্ক, যেহেতু এখানে এই ডু ভার্ব দিয়ে শুরু হচ্ছে তাহলে এটা প্যাসিভ ভয়েস লেট দিয়ে শুরু হবে, তাহলে হবে লেট দ্য ওয়ার্ক বি ডান। হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই হিম। হি গেভ মি এ পেন, এখানে গেভ কথাটি আছে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, তাহলে এখানে হবে মি এর সাবজেক্টিভ ফর্ম হচ্ছে আই ওয়াজ গিভেন এ পেন বাই হিম। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং পেয়ার্স অফ ওয়ার্ডস, অর্থাৎ যে শব্দ জোড়া দেওয়া আছে সেগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করতে হবে। ZEALOUS জেলাস মানে হচ্ছে উদ্যোগী বা আগ্রহী, এটা দিয়ে সেন্টেন্স হচ্ছে শি ওয়াজ জেলাস অ্যাবাউট হার ওন গোলস, অর্থাৎ সে তার নিজের লক্ষ্য নিয়ে উদ্যোগী বা আগ্রহী। JEALOUS জেলাস মানে হচ্ছে ঈর্ষান্বিত। হি ওয়াজ জেলাস অফ হিজ ফ্রেন্ডস নিউ কার, অর্থাৎ সে তার বন্ধুর নতুন গাড়ি দেখে ঈর্ষান্বিত। স্টেশনারি STATIONARY স্টেশনারি মানে হচ্ছে অনড় বা অবিচল। হি রিমাইন্ডেড স্টেশনারি ইন হিজ ডিসিশন, অর্থাৎ সে তার সিদ্ধান্তে অনড় বা অবিচল। এবং STATIONERY স্টেশনারি মানে হচ্ছে মণিহারি সামগ্রী। শি নিডেড টু বাই সাম স্টেশনারি, অর্থাৎ তার কিছু মণিহারি সামগ্রী কেনার প্রয়োজন। একটি বইয়ের মূল্য 24 টাকা, এই মূল্যে বই তৈরির ব্যয় 80%, বাকি মূল্য সরকার ভর্তুকি দিয়ে থাকেন, ভর্তুকি কত? অর্থাৎ বইটির প্রকৃত মূল্য আমাদের জানা নেই, এই 24 টাকার সাথে সরকার ভর্তুকি দিয়ে যে মূল্যটা হয় সেটাই হচ্ছে বইয়ের বিক্রয় মূল্য। তাহলে আমরা ধরে নিলাম যে বইটির প্রকৃত মূল্য হচ্ছে X টাকা, তাহলে ওই X টাকার এই 80% হচ্ছে এই 24 টাকা, তাহলে X গুণ 80/100 সমান হচ্ছে 24, এখান থেকে আমরা X এর মান পাবো 30, অর্থাৎ এই বইটির প্রকৃত মূল্য হচ্ছে 30 টাকা। এই 30 টাকা থেকে এই 24 টাকা বিক্রি থেকে আসে, বাকি মূল্য সরকার ভর্তুকি দেয়, অর্থাৎ 30 - 24 অর্থাৎ 6 টাকা সরকার ভর্তুকি দেয়। মাতা ও 3 পুত্রের বয়সের গড় অপেক্ষা পিতা ও 3 পুত্রের বয়সের গড় 2.5 বছর বেশি, তাহলে পিতার বয়স 50 বছর হলে মাতার বয়স কত? তাহলে আমরা ধরে নিলাম যে মাতার বয়স হচ্ছে ক বছর এবং 3 পুত্রের বয়স হচ্ছে খ বছর, তাহলে মাতা এবং 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে ক যোগ খ, এবং এদের গড় বের করতে হলে এই সমষ্টিকে 4 দ্বারা ভাগ করতে হবে, অর্থাৎ মাতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে ক যোগ খ বাই 4, এবং পিতার বয়স বলে দেওয়া আছে 50। তাহলে পিতা ও 3 পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 50 যোগ খ, এবং এই 3 পুত্রের বয়সের গড় এবং পিতা ও 3 পুত্রের বয়সের গড় হচ্ছে এদের সমষ্টি বাই মোট সংখ্যা হচ্ছে পিতা প্লাস 3 পুত্র অর্থাৎ 4 জন, তাহলে 50 যোগ খ বাই 4।
তাহলে এই দুইটার পার্থক্য হচ্ছে 2.5 বছর, অর্থাৎ মাতা ও 3 পুত্রের বয়সের গড়ের থেকে পিতা ও 3 পুত্রের বয়সের গড়ের পার্থক্য 2.5 বছর, বা এই মাতা ও 3 পুত্রের বয়সের গড়ের সাথে যদি এই 2.5 বছর যোগ দেওয়া হয় তাহলে হবে পিতা ও 3 পুত্রের বয়সের গড়। তাহলে এখন এই অংশটাকে আমরা ডান পাশে নিয়ে আসলে হবে 50 যোগ খ বাই 4 মাইনাস ক যোগ খ বাই 4 সমান হচ্ছে 2.5। এখান থেকে খ এবং খ কাটা যাবে, শুধু থাকবে 50 মাইনাস ক বাই 4 সমান হচ্ছে 2.5 বা 2.5। তাহলে এখান থেকে ক এর মান পাবো 40 বছর। আমরা মাতার বয়স সমান ধরেছিলাম হচ্ছে ক, অর্থাৎ মাতার বয়স 40 বছর। একটি পণ্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি পণ্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য কত? এখানে দুইটা ভাগে ভাগ করতে হবে, একটা হচ্ছে খুচরা বিক্রেতা এবং আর একটা হচ্ছে পাইকারি বিক্রেতা। তাহলে 20% লাভে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে বিক্রয় মূল্য হবে 100 যোগ এই 20% অর্থাৎ 120 টাকা। তাহলে খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 120 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা। খুচরা বিক্রেতার ক্ষেত্রে বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য হচ্ছে 100/120 টাকা, এবং এই খুচরা বিক্রেতার এই বিক্রয় মূল্য যদি 576 টাকা হয় তাহলে এর ক্রয় মূল্য হবে 100 গুণ 576 বা 120 অর্থাৎ 480 টাকা। এটা হচ্ছে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য, অর্থাৎ খুচরা বিক্রেতা ক্রয় করেছিল পাইকারি বিক্রেতার কাছ থেকে, অর্থাৎ এটা হচ্ছে পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য। এখন পাইকারি বিক্রেতার ক্ষেত্রেও সেই 20% লাভ করে, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য যদি 100 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হচ্ছে 100 যোগ 20 অর্থাৎ 120 টাকা। এটা হচ্ছে শতকরা হিসাব। তাহলে এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য 120 টাকা হলে এর ক্রয় মূল্য হচ্ছে 100 টাকা, বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 100/120 টাকা। এবং আমরা যে বের করলাম এই পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হচ্ছে 480 টাকা, তাহলে বিক্রয় মূল্য 480 টাকা হলে এই পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 100 গুণ 480/120 অর্থাৎ 400 টাকা, অর্থাৎ পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য হচ্ছে 400 টাকা। a + b = 9 এবং a - b = 7 হলে ab এর মান কত? এখানে ab এর ফর্মুলা আমরা জানি a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। এখানে a + b এর মান হচ্ছে 9/2 তার হোল স্কয়ার মাইনাস a - b/2 অর্থাৎ 7/2 তার হোল স্কয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আমরা ab এর মান পাবো 8। 15 নম্বরে সাধারণ জ্ঞান থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন এসেছিল। বাংলাদেশের প্রাচীন জনপদ কোনটি? বাংলাদেশের প্রাচীন জনপদ হচ্ছে পুন্ড্র। এসডিজি এর গোল কয়টি? সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস এর গোল সংখ্যা হচ্ছে 17টি। বাংলাদেশের ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স কত? বাংলাদেশে ভোটার হওয়ার সর্বনিম্ন বয়স হচ্ছে 18 বছর। বাংলাদেশের নেভাল একাডেমি কোথায় অবস্থিত? নেভাল একাডেমি পতেঙ্গায় অবস্থিত। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বিশ্ব পরিবেশ দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব পরিবেশ দিবস পালন করা হয় 5 জুন তারিখে। গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসঙ্গীত? গম্ভীরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ অঞ্চলের লোকসঙ্গীত। উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক কে? উন্নত জীবন ও মহৎ জীবন বইয়ের লেখক হচ্ছেন ডাক্তার লুৎফর রহমান। বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তার পদের নাম কি? বাংলাদেশের প্রধান আইন কর্মকর্তা হচ্ছে অ্যাটর্নি জেনারেল। জাতিসংঘ দিবস কবে পালন করা হয়? প্রতি বছরের 24 অক্টোবর জাতিসংঘ দিবস পালন করা হয়। এই ছিল মোটামুটি হজ অফিস ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত অফিস সহায়ক পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাই।